উপস্থিত সুধী, সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই সেশনে। এখন আমরা সমান্তরাল সেশনগুলো থেকে যে সারসংক্ষেপ এসছে সেগুলোর ওপরে আলোচনায় চলে যাব। তার পূর্বে আমাদের কাছে অনুরোধ এসছে, অনেকেই আমাদের মুভিটা দেখতে পারেননি, ছবিটা দেখতে পারেননি। আমরা তাদের বিশেষ অনুরোধে ছবিটা আরেকবার পরিবেশন করতে যাচ্ছি। আমরা এখন ছবি দেখব। 이 프레이버빈 ngoja 이 기울랭 ngoja 이제 세주 ngoja 이제 가보 뛰어 방어고 뛰어 버트레 반도 무르이나 আমার জন্মভূমি জায়গাতো আমার উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা করা হিতে জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদের কষ্ট। তো আল্লাহ তাআলা বানাইছে দেখে কি আমি কি করব বলেন। ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার আমাকে ধরবে ছবি কোথায়, উনি আমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। আজ আমি কি জন্তু না জানোয়ার না কি? বিয়ে করার পর আমি মেনে নিয়েছিলাম, দেখি মানুষের সতীনে ভাত খায়। নাক মুখ ফাড়াই দিছিল, এই ব্যথার চোটে কোনো কিছু করতে পারি না। এই 9টা সিট মহিলাদের জন্যই থাক, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে 2টা বা 3টা সিট থাকা উচিত প্রত্যেকটা বাসে। তো আমি যখন গাড়িতে উঠলাম, ওঠার পরে থেকে তো কিছু লোক একটু সাউন্ড করলো যে ড্রাইভার সাহেব সকালবেলা কি উঠাইছো এটা। আমিও তো একটা মানুষ, আমাকে কেন এই কথাটা বলা হলো যে এটা কি উঠাইছো? মার্কেটে গেলে যে মাল নিয়ে যেতাম না গাড়ি করে, যে গাড়ি ব্যথা হইতাম, তখন কষ্ট লাগছিল, এখন আর লাগে না। সারাদিন গার্মেন্টসে থাকি, রাত্রে আইসা গোসল মোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে নিজে একলা একলা গান গাই। জীবনটা বহুত কষ্টের। মানে একটা হইলো ছেলে, অনেক 2টা ছেলে মেয়ে ছেলে হয়েছে, মেয়াকে দিবা নাম হয়ে দিব। ছোট ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে তার লাইনে সে চলে গেছে, মাঝে মধ্যে আমার খবর নেয়। কিন্তু একটা রুম নিয়ে ছেলে আছে, আমি অন্য বাড়িতে ঘুমাই। কুয়েতে যে আমার আকামা হয় নাই, আমার কানতে কানতে দিন গেছে। তারপর অনেক কষ্টের মাধ্যমে আবার আমি নেভালনে যাই। নেভালনে ওই একই পরিস্থিতি, আমার বাবার 1 কাঠা জমিও নাই যে বিক্রি করে মানুষের ঋণ দেব। আমাকে কিন্তু ক্লাস 5 থেকে 6-এ যখন উঠছি, আমি ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমাকে কিন্তু ফার্স্ট করা হয়নি। তখন বুঝলাম যে এটা আমাদের দলিত সম্প্রদায় হওয়ার কারণে আমাকে প্রথম স্থান থেকে নামিয়ে আমাকে দ্বিতীয় স্থানে আনা হয়েছে। কন্টিনিউ যে চাকরির জন্য যে ধর্ণা দিতে হচ্ছে, এই জিনিসটা আমাকে খুব তিলে তিলে ক্ষত করে দিচ্ছে। সমাজ প্লাস দেশ আমার কাছ থেকে কিছু আশা করে, আমি কি সেটা দিতে পারবো? আর আমার বাবার তো কারি টাকা নাই, যে বললো টাকা চাইলো, টাকা দিয়া চাকরি করা শুরু করলাম। এত টাকার ডোনেশন দিয়া বা এত টাকার ঘুষ দিয়া কয় টাকার চাকরি করবো?
নাগরিক সম্মেলন 2017 বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূর্ণাঙ্গ অধিবেশনে। এখন আমরা সমান্তরাল অধিবেশনগুলোর প্রতিবেদন শুনব। এই অধিবেশনে 4টি সমান্তরাল অধিবেশন থেকে সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এখন আমরা 4টি সমান্তরাল অধিবেশনের সহসভাপতিবৃন্দের পক্ষ থেকে 2 জনের পক্ষ থেকে 1 জন করে স্টেজে আমন্ত্রণ জানাবো। আমি অর্থনৈতিক প্রসঙ্গ অধিবেশনের পক্ষে, জলবায়ু এবং পরিবেশ প্রসঙ্গ অধিবেশনের পক্ষে, সামাজিক প্রসঙ্গ অধিবেশনের পক্ষে এবং সুশাসন প্রসঙ্গ অধিবেশনের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করার জন্যে সহসভাপতিবৃন্দকে মঞ্চে উপবিষ্ট হতে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় আহ্বায়ক মহোদয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। ধন্যবাদ টেরেসা। আমাদের এই অনুষ্ঠানে এখন সংক্ষিপ্ত আকারে 4টি সমান্তরাল অধিবেশনের সারসংক্ষেপ আসবে। যেটি নীতি আমরা করেছি সেটা হলো 2 জন করে সভাপ্রধান ছিলেন, তাদের এক পক্ষ থেকে 1 জন করে বলবেন। সুশাসনের পক্ষ থেকে বলবেন ডক্টর বদিউল আলম মজুমদার, অর্থনীতি প্রসঙ্গে বলবেন ডক্টর ফাহমিদা খাতুন, সামাজিক প্রসঙ্গে বলবেন জাকির হোসেন, এবং আমাদের এই মুহূর্তে জলবায়ুর যে 2 জন যুগ্ম সভাপ্রধান ছিলেন 2 জনই বাইরে। সেই জন্য আমি ওই সভায় যিনি নোট নিয়েছেন সিপিডির র্যাপোর্টিয়ার, আমি আনিকা মুজিবকে ডাকছি। আপনারা খুশি হবেন যে আমরা তরুণ প্রজন্মকেও সাথে নিয়ে এসেছি। আনিকা, আসেন, টেক এ সিট। তো আমি ধারাবাহিকভাবে ডাকব। আমি প্রথমে অর্থনীতি দিয়ে শুরু করব। আমরা সকলে সভাপ্রধানদের বলেছি যে প্রথমে আপনারা একটু বলার চেষ্টা করবেন যে কী বিষয়ে আলোচনা হলো, দ্বিতীয় যদি তর্ক বিতর্ক থাকে, যদি মতামতের ভিন্নতা থাকে, এবং তৃতীয়ত যে মূল সুপারিশ 10টার বেশি না আমাদের বলবেন। যেই কথাটি অনেকে বলেছেন সেটা হলো দুটো আর কি আমাদের কাছে অভিযোগ এসেছে। একটি অভিযোগ হলো অনেকগুলো ঘরে স্থান সংকুলান হয়নি, অনেককেই বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আগেই বলেছি এই ইমারতের সাথে আমাদের খাপ খাইয়ে আয়োজন করতে হচ্ছে। আর দ্বিতীয়ত অনেকেই বলেছেন যে তারা অনেক সময় পাননি যতখানি আলোচনা করতে চেয়েছিলেন। তো দুটোই খুবই যৌক্তিক অভিযোগ, তো আমরা সেভাবে ক্ষমা প্রার্থী। তবে আশা করি যে আগামীতে আমরা আরও অনেক বেশি বিষয় নির্দিষ্টভাবে যখন আলোচনা করব তখন এই জায়গাটাতে আরও অনেকেই মনোযোগ দিতে পারবেন। আর অন্যান্য পদ্ধতিতেও আপনাদের মতামতগুলো আমরা সংগ্রহ করছি। আপনারা যদি এখন পর্যন্ত কোনো মতামত না দিয়ে থাকেন বক্সের মধ্যে, সেটাতেও আপনাদের অনুরোধ জানাচ্ছি, তবে হল থেকে চলে যাবেন না। তো আমি প্রথমে ডক্টর ফাহমিদা খাতুনকে অর্থনীতি প্রসঙ্গে যে আলোচনাটি হয়েছে তার নির্যাস আপনাদের সামনে দেওয়ার জন্য বলেছি। আমরা সকলকে বলেছি যতদূর সম্ভব বাংলায় বলবেন। ধন্যবাদ সভাপতি। আমি সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং সিটিজেন্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমার সকালবেলার সুযোগ হয়নি, এই সুযোগে আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে থাকার জন্য। আমি যেই অধিবেশনে ছিলাম, আমার সাথে সহসভাপতি ছিলেন ডক্টর আহরার আহমেদ ভাই, উনি পরিচালক জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি খুব সুচারুভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। আর এই অধিবেশনে আমাদের প্রারম্ভিক বক্তব্য, যে আমরা প্রেজেন্টেশন বলিনি, কিন্তু কয়েকটি থিমের উপরে 6টি বক্তব্য ছিল। সেখানে ছিল এসডিজি 1, যেটা কিনা দারিদ্র্য দূরীকরণ, সেই বিষয়ে বক্তব্য ছিল। তারপরে ছিল এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা। আপনাদের কাছে প্রোগ্রামটা আছে, তবু আমি একটু বলে নিচ্ছি। তারপর অসমতা হ্রাস, যেখানে অর্থাৎ ইনইকুয়ালিটি, যেটা কিনা এসডিজি 10, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম অধিকার, সেটা ছিল। এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অবকাঠামো উন্নয়ন, আগামী দিনের অঙ্গীকার, বেকার যুবকদের জন্য ক্ষমতায়ন, এই 6টি বিষয় ছিল। এই বিষয়ে 6 জন বক্তব্য রেখেছে। তারপরে আমাদের ফ্লোরের থেকে
প্রায় 25 জনের মতো বক্তব্য রেখেছে, যেটা সভাপতি বললেন যে অনেকেই আরও বক্তব্য রাখতে চেয়েছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা সবাইকে সময় দিতে পারিনি, সেজন্য দুঃখিত। কিন্তু ঢাকার বাইরে থেকেও যারা এসেছেন অনেকেই অনেক মূল্যবান মন্তব্য রেখেছেন এবং কিছু কিছু প্রশ্ন রেখেছেন। যে বিষয়গুলি এখানে আলোচিত হয়েছে, প্রথমে একটু যে গ্লিমস, যেহেতু সময় খুব কম, খুবই সংক্ষেপে বলছি। আমাদের আলোচনার প্রোগ্রামে, আমাদের সেশনে যেটা ছিল, প্রথমেই দারিদ্র্য দূরীকরণের কথা বলতে যে একজন বক্তা সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপরে জোর দিয়েছেন এবং সেখানে যে বরাদ্দ রয়েছে আমাদের জাতীয় বাজেটে সেটা একেবারেই অল্প, এবং তার মধ্যে আমরা জানি যে পেনশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে রেকমেন্ডেশন এসেছে, পরে আমি বলবো যে সেটার অর্থ বরাদ্দ, আসলে অর্থ বরাদ্দের কথাটা বারবারই এসেছে। এবং এখানে আলোচিত হয়েছে যে দারিদ্র্যের যে বিভিন্ন রূপ, দারিদ্র্য একটা আয় দারিদ্র্য এবং আয়ের বাইরেও দারিদ্র্য, এবং অসমতাটা বিভিন্নভাবে বিভিন্ন রূপে এসেছে, সেটার জন্য আমাদের অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা সৃষ্টি করার বিষয়গুলি এসেছে। এবং প্রাইভেট সেক্টর, আমাদের অনুষ্ঠানে ব্যক্তিখাতেরও বিষয়ে আলোচনা ছিল, ব্যক্তিখাত কীভাবে ভূমিকা রাখতে পারে, ব্যক্তিখাতের কার্যকরী ভূমিকার জন্য তাদের আরও অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে, এবং তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর, সেটা সরকারি প্রতিষ্ঠান, তারপরে ব্যক্তি খাতের প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠান, সবারই জবাবদিহিতার কথা বলা হয়েছে, জবাবদিহিতা যাতে করা হয় সেটার জন্য। তারপরে আমাদের একটা সহযোগিতা, মানে যেটা অজ্ঞতার কারণে নাকি, আচ্ছা যাই হোক, আমরা তারপরে যেটা আলোচনা করা হয়েছে এই অনুষ্ঠানে, আমাদের সেশনে শ্রম অধিকারের বিষয়টি, সেখানে বলা হয়েছে যে আমরা অনেক সময় মজুরি নির্ধারণ করে থাকি, কিন্তু মজুরি নির্ধারণের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট মানদণ্ড নাই, যে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত শ্রম ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক খাতে, সেই সমস্ত খাতের মজুরি নির্ধারণের জন্য কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই, নীতিমালাও নেই, কিন্তু আমরা একটা স্ববিরোধী অবস্থানে রয়েছি, কারণ দারিদ্র্য দূরীকরণের জন্য তাদেরকেও তাদের দারিদ্র্য দূর করতে হবে। আর তারপরে যে অবকাঠামোর কথা বলা হয়েছে, সেখানে অবকাঠামো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য, আচ্ছা আমরা অবকাঠামো তৈরি করছি, রাস্তাঘাট, বিদ্যুৎ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি, কিন্তু সেগুলো কিন্তু মেইন স্ট্রিমে যারা আছে তাদের ব্যবহারের উপযোগী করছি, এবং কখনো কখনো ছিটে ফোটাভাবে বাজেটে বরাদ্দ করা হয়ে থাকে যে আচ্ছা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য কিছু করলাম, নারীদের জন্য কিছু করলাম, কিংবা প্রতিবন্ধীদের জন্য কিছু করলাম, কিন্তু সেটা না করে বাজেটে একটা বাজেটের একটা অংশ হিসাবে মেইন ফ্রেমওয়ার্কের মধ্যেই সেটা করতে হবে এবং সেই সুযোগটা করে দিতে হবে। এই প্রসঙ্গে বলা হয়েছে যে যেই বরাদ্দটা, যেই অবকাঠামোটা করা হবে, সেটার যাতে এটা ব্যবহার করতে পারে, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাভেইলেবিলিটি, এই তিনটা দিক থেকে কিন্তু বিবেচনা করে আমাদের অবকাঠামোটা তৈরি করতে হবে। এখানে শিক্ষা বিষয়, যদিও আমাদের এটা অর্থনৈতিক বিষয় আলোচনা হয়েছে, কিন্তু অনেকেই শিক্ষা, সংস্কৃতি, এমনকি গণতন্ত্র, ইনক্লুসিভ গণতন্ত্র, সেটা বিষয়ে তারা আলোচনা করেছেন, এবং পরিবেশের বিষয়েও আলোচনা করেছেন। কিন্তু বারবার যেটা এসেছে সেটা হচ্ছে যে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অর্থটা কিভাবে ব্যবহৃত হয়েছে। একজন নারী সেখানে বলছিলেন যে দলিতদের জন্য যে অর্থটা বরাদ্দ হচ্ছে, তারা জানেন অর্থ বরাদ্দ আছে, কিন্তু কিভাবে ব্যবহার হচ্ছে সেটা তারা জানেন না, তারা জানতে চান আসলে সেই অর্থটা কিভাবে কোথায় যাচ্ছে। তো এইরকম একটা জবাবদিহিতার ব্যাপারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এসেছে। এখানে মূল যে সুপারিশমালাগুলি এসেছে সেটা হচ্ছে যেটা বললাম যে পিছিয়ে পড়া অর্থাৎ বিপন্ন জনগোষ্ঠীদের জন্য কাস্টমাইজড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তারা যাতে সেই অবকাঠামোগুলো ব্যবহার করতে পারে সেটা, এবং বাজেটের পূর্ণাঙ্গ বাজেটে যথোপযুক্ত অর্থাৎ পর্যাপ্ত বরাদ্দ এবং সেটার ব্যবহার, এবং আরেকটা তথ্য এবং উপাত্তের কথা বলা হয়েছে। তথ্য উপাত্ত অর্থাৎ ধরুন দরিদ্র জনগোষ্ঠী তারা আমরা কতজন আছে এটা একটা অ্যাগ্রিগেট হিসাব আমরা জানি, কিন্তু এটা আরও সেক্টরালভাবে আরও মাইক্রো লেভেলে যে হিসাব করার বিষয় রয়েছে। এবং তথ্যের ক্ষেত্রে তাছাড়া আরেকটা বিষয় বলা হয়েছে যে দরিদ্র, আমরা বলে থাকি 12% চরম দরিদ্র সীমার নিচে রয়েছে, কিন্তু দরিদ্র এর মধ্যেও কিন্তু আরও মাইক্রো লেভেলের সেক্টরাল দরিদ্র কারা রয়েছে, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাদের জন্য আমরা নীতি নির্ধারণ করতে পারবো আরও ভালোভাবে। আরেকটি বিষয় বলা হয়েছে যে বিভিন্ন যে
প্রোগ্রামগুলি নেওয়া হচ্ছে যে তাতে সমস্ত স্টেক হোল্ডারদের অর্থাৎ সবার যারা ব্যবহার করবে সুযোগ সুবিধাগুলি তাদের অংশগ্রহণের কথা। এবং সর্বোপরি আরেকটি বিষয় যে যারা জাতীয় দলগুলি রয়েছে, জাতীয় রাজনৈতিক দলগুলি, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এসডিজি কিভাবে বাস্তবায়ন করবে সেই ব্যাপারে সুস্পষ্ট তাদের অঙ্গীকার, তাদের কর্মপরিকল্পনাটা থাকতে হবে। অনেক ধন্যবাদ। আপনাদের সামনে অর্থনীতি প্রসঙ্গে সুপারিশমালা আলোচনার সারাংশ তুলে ধরলেন ডক্টর ফাহমিদা খাতুন। তিনি সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক। ফাহমিদা, আপনাকে অনেক ধন্যবাদ ওটার জন্য। আমরা এই পুরো রিপোর্টটা যখন পরবর্তীতে তৈরি করব তখন পূর্ণাঙ্গভাবে যে আলোচনাগুলো হয়েছে সেগুলি সবই ওখানে স্থান পাবে। এবং যদি আপনাদের আরও কোনো বিশেষ কোনো মন্তব্য আজকের এই উপস্থাপনার উপর থাকে সেগুলিও জানাবেন। কিন্তু আমি যদি বুঝে থাকি স্বচ্ছভাবে অর্থ বরাদ্দ এবং তার সঠিক ব্যবহার যে মানুষগুলোর জন্য করা হচ্ছে, দলিত বা বঞ্চিত বা আদিবাসী বা অন্যান্যভাবে বৈষম্যের শিকার মানুষগুলোর জন্য, সেগুলির একটা বড় বিষয়। আরেকটা নিঃসন্দেহে বড় বিষয় এসেছে অবকাঠামোকে ঠিকমতো করা, যাতে করে প্রতিবন্ধী এবং অন্যান্যদের সাথে তারা ব্যবহার করতে পারেন জনসেবাগুলি। অন্যান্য বিষয়গুলো আছে, আমি সেগুলি আর রিপিট করছি না। আমার মনে হয় যে খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, ব্যাপক পরিসরের আলোচনা, সেহেতু স্বভাবতই 5 মিনিটের বরাদ্দটা একটু অন্যায় হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি আর কি। কিন্তু আমার কিছু করার নেই, আমাদের আগাতে হবে এবং আগামী দিনে এই আলোচনা আমরা করব। আরেকবার তালি দেন না, ভালো লাগবে। অনেক ধন্যবাদ। এখন আমি জাকির ভাইকে ডাকবো। জাকির হোসেন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক এবং একজন আমাদের আন্দোলনেরও, নাগরিক আন্দোলনের পরিচিত মুখ। উনি সামাজিক বিষয় প্রসঙ্গে যে আলোচনাটি হয়েছে সেটার কিছু বক্তব্য উপস্থাপন করবেন আমাদের কাছে। ধন্যবাদ। জাকির ভাই। ধন্যবাদ সভাপতি এবং উপস্থিত সকলকে। যেহেতু খুব অ্যানালাইটিক্যাল আলোচনার সুযোগ আমাদের নাই, সময় কম, তো আমি 3টা পয়েন্ট যেটা দেওয়া হয়েছে তার মধ্যেই বলবো। আলোচনার বিষয়বস্তুর যে ব্যাপ্তি ছিল সেটা অনেক বড় ব্যাপ্তি ছিল, কেন 5-6 জন মিলে আলোচনা করেছে। সুনির্দিষ্টভাবে গোল 4, গোল 5, গোল 6 এই 3টা বিষয়ের উপরেই এই সেশনে আলোচনা হয়েছে। এবং আলোচনার বিষয় হিসাবে যেটা ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ ও করণীয়, সামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা, চ্যালেঞ্জ করণীয়, নিরাপদ পানি স্যানিটেশন, নারী পুরুষের সমতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রান্তিক শিশুদের অধিকার, এই বিষয়টাই আলোচনা হয়েছে। তার মধ্যে এই 3টা এসডিজি গোলকে সামনে রেখেই কথাটা হয়েছে। কিন্তু আমাদের একজন আলোচক খুব সুন্দরভাবে তিনি ওই পার্টিকুলারলি যেটা প্রান্তিক শিশুদের অধিকার অর্জনে টেকসই উন্নয়ন অভিষ্ট, তাতে 6টা ডিফারেন্ট যে গোল আছে তার মধ্যে আন্তঃসম্পর্ক কী আছে সেটার বিষয়ে খুবই পরিষ্কারভাবে আলোচনা করেছেন। তো এবং সবাই একটা ঐক্যমতে পৌঁছিয়েছেন। পরের বিষয়ে যদি আমি যাই, ঐক্যমতে পৌঁছেছেন যে আমাদের টার্গেট ধরেও যদি, গোল ধরেও যদি কাজ করতে হয়, তবে প্রত্যেকটা গোলের সাথে যে আন্তঃসম্পর্ক আছে সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, সেটা একটা ঐক্যমতের বিষয় এসছে। আয় বৈষম্য অনেক বাড়ছে, সেটাও একটা ঐক্যমতের বিষয় আছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবে, সেটাও ঐক্যমতের মধ্যে এসছে। এবং বাজেট বরাদ্দ, যেটা আগের বক্তাও বলেছেন যে মোর স্পেসিফিক হওয়া উচিত, অনেক ক্ষেত্রে বলেছেন বাজেট কমেও গিয়েছে। কাজেই বাজেটের ক্ষেত্রে সবারই একটা সুনির্দিষ্ট বরাদ্দের ব্যাপার এসছে। সবাই বলেছেন যে সেগ্রিগেটেড ডাটা দরকার, আমরা বলছি লিভিং নো ওয়ান বিহাইন্ড, আমাদের সবাই সম্পর্কে জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং রিকগনিশন দিতে হবে। কাজেই সেগ্রিগেটেড ডাটা দরকার সুনির্দিষ্ট স্পেসিফিক ইন্টারভেনশনের জন্য। তো সেটা এই আলোচনার ঐক্যমতের মধ্যে আসছে। বিতর্কের মধ্যে কয়েকটা পয়েন্ট এসেছে যে সবাই বলার চেষ্টা করেছে, এখানে আমাদের এই আলোচনার ভিতরে সোশ্যাল সিকিউরিটি বিষয়টা বিশেষ করে আসে নাই, লেবার ইস্যু, চাইল্ড লেবার ইস্যু, এবং একজন অবশ্য হয়তো কিছুটা মিস্টেকেনলি বলে ফেলেছিলেন মাইনরিটির মধ্যে ডিজেবল, তো একজন বলেছেন আমাদের অডিয়েন্স থেকে যে এটার সাথে মিক্স করা ঠিক হবে না। তো এইটা জেনারেলি না দেখে একটু হোলিস্টিকভাবে দেখার ব্যাপারেও সবাই মত প্রকাশ করেছেন। সুনির্দিষ্টভাবে যদি আমি রিকমেন্ডেশনের কথা বলি, যেখানে 10টি রিকমেন্ডেশন ম্যাক্সিমাম, এখানে বলেছেন কোনো স্পেসিফিক গোল, ওই আলোচনার ভিত্তিতেই কোনো স্পেসিফিক গোলের ব্যাপারে আমাদের একটা অ্যানালাইসিস দাঁড় করানো দরকার যে কোনটার সাথে
অন্য গোলগুলির সাথে একটা সম্পর্ক আছে, এই পারস্পরিক সম্পর্ক আমাদের দেখতে হবে এবং সেইভাবে হোলিস্টিক্যালি আমাদের অ্যাপ্রোচ নিতে হবে। প্রান্তিকতাকে এবং জেন্ডার ইস্যুকে এটা একটা ইন্টারসেকশনালিটি এই পর্যায়ে দেখতে হবে, সব জায়গায় এটা আছে। 2 নম্বর রিকমেন্ডেশন এসছে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ দিতে হবে স্পেসিফিক বিষয়কে মোকাবেলা করার জন্য এবং টার্গেটেড থাকতে হবে। একটা যদি আমরা মনে মার্জিনালাইজ কমিউনিটির জন্য, যেটা আমাদের আগের বাজেটে 2-3 বার বাজেটে এসেছে, দলিত, আদিবাসী, হরিজন এভাবে বলে এসছে, তাহলে আমরা বুঝতে পারি এবার বাজেটে এসছে এটা বলেছে যে মার্জিনালাইজ কমিউনিটি কে পাবে কে পাবে না, এটা কিন্তু খুব ডিফিকাল্ট, কাজেই খুব পরিষ্কারভাবে এটা বলতে হবে। 4 নম্বরে দায়বদ্ধতা, স্বচ্ছতা, প্রতিষ্ঠানিক সক্ষমতার কথা সব জায়গায় এই দুর্বলতা আছে। আমরা যদি এটাকে বলি যে একটা ট্রান্সফরমেটিভ এজেন্ডা, এটা একটা অ্যাকশন প্ল্যান, আমরা এসডিজিকে বলছি ট্রান্সফরমেটিভ এজেন্ডা। এখন যদি আপনার ট্রান্সফরমেটিভ এজেন্ডা হলে প্রতিষ্ঠানিক সক্ষমতা না হলে, প্রতিষ্ঠানকে ট্রান্সফার না করেন, তাহলে কিন্তু এই ট্রান্সফরমেটিভ এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না, এটা একটা রিকমেন্ডেশন। এবং 5 নম্বরে আমি বলবো যে অনেকগুলি ভালো প্র্যাকটিস আছে, আমরা গুড প্র্যাকটিস বলি, অনেক ভালো কাজ আছে, মাইক্রো লেভেলে আছে, কমিউনিটিতে আছে, এগুলোকে স্কেল আপ কী করে করা যায়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার এবং সেগুলো কী করে একসাথে আনা যাবে, কী করে রেপ্লিকেট করা যায়। কয়েকটা কেস এখানে আসছে, 2-3টা কেসও এখানে উপস্থাপিত হয়েছেন, যে ওয়াটার ইস্যুতেও একটা শারমিনাপা একটা করেছেন, কাজে এগুলোকে কী করে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। এবং শারমিনাপা বলেছেন যে 2030 সালের মধ্যে আমাকে সবাইকে সুপেয় পানি দিতে চাই, কিন্তু হিসাবে দেখা যায় 2030 সালে সুপেয় পানি থাকবেই না, কাজে এ ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে। সেগ্রিগেটেড ডাটার ব্যাপারে বলেছি আমি, এখানেও রিকমেন্ডেশন হিসেবে আছে নীতিগত অবস্থান, আইনগত অবস্থান, রূপান্তরমুখী বলছি, অন্তর্মুখীমূলক এই সার্বজনীন বলেছি এই এজেন্ডাকে। তো যদি নীতিগত অবস্থান চেঞ্জ না করি, আইনগত পরিবর্তন না করি, তাহলে আমরা রূপান্তরমুখী কিছু করতে পারবো না, সেটা আমাদের রিকমেন্ডেশন এসেছে, খুব জোরালোভাবে এসছে। আর ভাবনা চিন্তার মধ্যে আমাদের একটা মনোভাব আছে, একটা স্টিগমা রয়েছে, সোশ্যাল স্টিগমা, আমরা কাউকে ছোট করে দেখছি, বড় করে দেখছি, এই জিনিসগুলো, এই অ্যাক্সেস যে এইভাবে ব্যারিয়ার হিসেবে দাঁড়াচ্ছে, এই ভাবনা এবং চেতনাগত মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের জন্য কি করা যায় সেটার ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। এবং একটা হোলিস্টিক্যালি চাইল্ড এবং উমেন ইস্যুকে বলেছে আমাদের বক্তারা, যে চাইল্ড এবং উমেন ইস্যুকে একটা হোলিস্টিক্যালি দেখার দরকার। এবং কোঅর্ডিনেশন, লাস্টলি 10 কোঅর্ডিনেশন, এটা উইদিন দ্য মিনিস্ট্রি, অনেক এক্সাম্পল দিয়েছেন, আমি এক্সাম্পলটা বলতে চাই না, অনেক প্রেজেন্টেশনে এসছে যে কোঅর্ডিনেশন মিনিস্ট্রির মধ্যে হচ্ছে না, এনজিও গভর্নমেন্টের মধ্যে হচ্ছে না এবং ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে না, কোঅর্ডিনেশন একটা বড় সমস্যা, সেটা ওই প্রতিষ্ঠানিক সক্ষমতার সাথেই যুক্ত। সকলকে ধন্যবাদ। জাকির ভাইকে ধন্যবাদ, উনি খুব সুন্দর করে কি বিষয়ে আলোচনা হয়েছে, কি নিয়ে বিতর্ক হয়েছে, কি আলোচনা হয়নি এবং তারপরে সুপারিশগুলো বললেন। অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত যে পূর্ণাঙ্গ রিপোর্টে আরও অন্যান্য বিষয় আসবে, কিন্তু যে জিনিসটা আবার ঘুরে আসছে সেটা হলো যে এই যে আমরা যখন আলোচনার আয়োজন করি এই সমান্তরাল সেশনগুলো, আমরা তখন জানতাম যে এইটা একটু কৃত্রিমভাবে ভাগ করছি, কারণ এটার একে অপরের সাথে অনেক যুক্ত এবং প্রত্যেকটা এই পিলারের মধ্যে স্তম্ভ, যে 4টে স্তম্ভে আলোচনা হয়েছে, তার ভিতরে অনেক বিষয় রয়েছে যেগুলি হয়তো এই স্বল্প সময়ে সম্ভব হবে না। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে তো যে এই সুপারিশগুলো খুবই কার্যকরভাবে আমরা সামনে নিব। এরপর আমি জলবায়ু বা পরিবেশ প্রতিবেশ নিয়ে যে আলোচনাটা হয়েছে, ওখানে যৌথভাবে সভা পরিচালনা করেছিলেন সৈয়দ রেজান হাসান বেলার, নির্বাহী পরিচালক, এবং অ্যাকশন এইডের ফারা কবির। তো ওনাদের অন্য কাজে ওনাদের চলে যেতে হয়েছে, সেই জন্য এই বড়দের এত বড় ভারের বোঝা একটি বাচ্চা, আমার সিপিডির ওয়ান অফ আওয়ার ইয়াংগেস্ট কলিগ, আমার একজন কনিষ্ঠতম গবেষকের কাছে পড়েছে, অনিকা মুজিব। বলেন, এবং আপনি যদি চান ইংরেজিতে বললে আমি আপত্তি সহকারে মেনে নেব। থ্যাংক ইউ স্যার। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কি পয়েন্টসগুলো ইংরেজিতে দেওয়া ছিল, তাই I will read the points in English. Basically, the scope of the discussion covered climate change affecting marginal communities, such as individuals living in Chor and Howrah areas. There was also a discussion on আমাদের যে উত্তরাঞ্চলে যারা ছিল ওই ব্যাপারে একটি ডিসকাশন হয়েছিল। Data gaps should be addressed. Natural resource degradation was also part of the discussion. Capacity building to access financial resources. Biodiversity conservation is also one of the main important part of SDG implementation.
for our one of the major part of our debate was that we aren't focusing much on children and young people as part of SDG movement with regards to climate action. So people have suggested that there should be a focus on children and young people. As part of our recommendations, the following has been suggested. Climate change may undermine development gains and may hold back advancements, so this should be addressed. Data gaps should be addressed. Monitoring and evaluation should be ensured. Collective action based on consensus should be ensured. Natural resource degradation must be prevented. Training awareness building is necessary. Capacity building to access financial resources is necessary. Local level learnings should be highlighted for scaling up and inclusion in policy developments. Children and young people should be made aware and be made part of the SDG movement. We need to work to minimize the implementation gap, sustainable development, and finally, sustainable development is not possible without native and environmental management. Thank you. Thank you, Anika, for those. আমি নিশ্চিত যে আপনি পরে এটা বাংলা করবেন এবং আপনার সভাপ্রধানদের সাথে দেখিয়ে এবং অন্যান্যরা যারা বক্তা ছিলেন তাদের সাথে মিলিয়ে এটা চূড়ান্ত করবেন। এটি একটু অন্যতম আমাদের 4টি আলোচনার ধারার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। উপস্থিত সুধীমণ্ডলী ও অংশগ্রহণকারীবৃন্দ, সহকর্মীবৃন্দ, আপনারা বুঝছেন যে আমার নিজের কাছেই পরিষ্কার হচ্ছে যে এটা একটি অকিঞ্চিত করা আলোচনা, কারণ যতখানি সময় দিয়ে আমরা সারা দিনের ভিতরে এতখানি এটাকে করব সেটা আমরা পারিনি, এটি স্বীকার্য বিষয়। হয়তো আরেকটা দিন আধাবেলা করতে পারলে হয়তো একটু বেশি হতো, কিন্তু আপনারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন, থাকা টাকা এবং আমাদের পক্ষেও সকলের পেশা রেখে এখানে সময় দেওয়া, এগুলি সমস্যা আছে। কিন্তু আগামী দিনে আমরা এই প্রত্যেকটা ধারাতেই ঢাকার বাইরে যে আলোচনাগুলো ইতিমধ্যে হয়েছে আপনারা জানেন, আমরা চিটাগংয়ে গেছি, আলোচনা করেছি, খুলনায় গেছি, রংপুরে হয়েছে, আরও কোথায় আমরা 3-4টা আরও করেছি এর ভিতরে, এবং আগামীতেও এইগুলি হবে। সেহেতু আপনাদের অতৃপ্তি যেটা থাকে এটা নিয়ে রেখে দিবেন, অতৃপ্তিটা, যাতে আগামী দিনের কোনো আলোচনায় আমরা এগুলোকে আরও প্রকাশ দিতে পারি। তো আপনারা যদি অনুমতি করেন তাহলে সমাপনী অধিবেশনের কাজ শুরু করব, এবং তার আগে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি সমাপনী অধিবেশনে যাওয়ার আগে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাইরে একটা বক্স ছিল যে আপনারা প্ল্যাটফর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটার ব্যাপারে পরামর্শ দিবেন। তো আমি একটু আশ্চর্য হয়েছি যে আপনারা নিজেরাই নিজেদের সাথে এত কথা বলেছেন, ওখানে কেউ খুব একটা কিছু দেননি। আমার কাছে একটা আছে, সিরাজগঞ্জ থেকে এসছেন, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক একজন দিয়েছেন, মন্নু, ওনার কাছ থেকে। আর আমার কাছে এসেছে এই ইয়েতে জেনারেল আমসা আমিনের কাছ থেকে, ওনার একটা পরামর্শ এবং ওনার খুবই গভীর একটি পরামর্শ, সেটি আমরা নিয়েছি। কিন্তু আপনাদের কাছে এখনও সময় আছে এই আলোচনার সুপারিশের যতখানি না, তার চেয়ে অনেক বেশি হলো প্ল্যাটফর্মকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান। সকালে যে সমস্ত কথাগুলো হয়েছে, এখন যেগুলি আসবে সেগুলির সাথে আপনাদের পরামর্শ এখন যদি 2 লাইন 1 লাইন যদি লিখে থাকেন সেগুলি দিয়ে যান, তাহলে এটা তো উপকারী হবে। এখন যে চতুর্থ পিলারটি আমাদের বা স্তম্ভটি আলোচনা ছিল সেটা হলো সুশাসন। আগের 3টির চেয়ে এটা আরও বেশি জটিল এবং ব্যাপক। তো সেই জন্য আমরা একটি অত্যন্ত শক্তিশালী যুগ্ম সভাপতি দিয়েছিলাম, ডক্টর বদিউল আলম মজুমদার। উনি এখন এটা সারসংক্ষেপ দেবেন। বদিউল ভাই। অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে এটা জটিল এবং গুরুত্বপূর্ণ, এটা আমরা বলতে পারি এটাকে এটা শিরোমণি, সবগুলো এসডিজি অভিষ্টের এটা শিরোমণি, কারণ অন্য সবগুলো এসডিজি অভিষ্ট বাস্তবায়িত হতে হবে এর আলোকে। তো আমাদের সেশনে প্রফেসর সালাউদ্দিন এবং আমি সহসভাপতি ছিলাম, এবং অধ্যাপক রওনক জাহান মূল উপস্থাপনা করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। অন্যান্যরা যারা ছিলেন, মুজাহিদুল ইসলাম নয়ন, হেক্স ইপার অর্গানাইজেশনের হাসিবুর রহমান MRDI, মোহাম্মদ রফিকুল ইসলাম TIB, ব্যারিস্টার সারা হোসেন ব্লাস্ট, জাহিদুল কবির ওয়ার্ল্ড ভিশনের, তারা
উপস্থাপনা করেছেন। এছাড়াও অন্তত 20 জন ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন প্রশ্নের মাধ্যমে এবং তাদের অনুভূতি ব্যক্ত করার মাধ্যমে। বিষয়গুলো আলোচিত হয়েছে সমতলের আদিবাসীদের অবস্থা, তথ্য অধিকার ও মিডিয়ার সংক্রান্ত বিষয়, SDG 16 সুশাসনের বর্তমান দশা এবং চ্যালেঞ্জ, তারপর সুশাসন ও মানবাধিকার বিষয়, একই সাথে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও SDG এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ঐক্যমত্যের ক্ষেত্রসমূহ যে সমতলের আদিবাসীরা বঞ্চিত ও উপেক্ষিত, তথ্য অধিকারের আইন তার কাঙ্ক্ষিত সুফল অর্জন করতে পারেনি, যেমন স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের অভাব রয়েছে, তথ্য প্রাপ্তির আবেদনের অপ্রতুলতা। তারপরে ঐক্যমতের ক্ষেত্র হলো SDG বিশেষত 16.4 এবং 16.5, 16.6 যেগুলো হলো অর্থ অস্ত্রের প্রবাহ কমানো, আরেকটা হলো দুর্নীতি ও উৎকোচ হ্রাস, কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। এগুলোর ক্ষেত্রে আমাদের সফলতা তেমন উল্লেখযোগ্য নয়, বরং ব্যর্থতাই বেশি। তারপরে মানবাধিকার, আরেকটা ঐক্যমতের ক্ষেত্র, মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত। 57 ধারা, আরেকটা হলো 57 ধারা নূতন রূপে এবং ভয়াবহভাবে আবির্ভূত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। আরেকটা হলো শিশুদের অধিকার উপেক্ষিত ও পদদলিত। এবং সার্বিকভাবে বলতে গেলে যে পুরো সেশনের কনক্লুশন হলো সুশাসনের অবস্থা বড় নাজুক। আমরা খুব একটা এইদিকে অগ্রগতি অর্জন করতে পারিনি, বরং কোনো ক্ষেত্রে আমরা পেছনে গিয়েছি। তো এর কারণ হলো রাজনৈতিক অঙ্গীকারের অভাব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিপন্ন এবং পিছিয়ে পড়াদের ক্ষমতায়িত করা, তাদেরকে সম্পৃক্ত করা, অন্তর্ভুক্ত করার, সেখানে আমাদের আন্তরিকতার অভাব, সেটার অভাব রয়েছে, সেটা হয়নি। রাষ্ট্রের চরিত্রই বৈষম্যমূলক, রাষ্ট্রের চরিত্রই যে বঞ্চনামূলক। তারপরে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব ইত্যাদি কারণে আমরা সুশাসনের ক্ষেত্রে সামনের দিকে এগোতে পারিনি। তো সুপারিশগুলো হলো রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন, বিপন্নদের অন্তর্ভুক্তিকরণ, অ্যাফার্মেটিভ অ্যাকশন লাগবে কারোর জন্য, সাংবিধানিক অধিকারগুলো সমুন্নত রাখা দরকার, আমাদের কিছু ক্ষেত্রে আইন প্রণয়ন করা দরকার, আর তার চেয়ে বেশি দরকার আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করা, জনসচেতনতা সৃষ্টি করা দরকার। আমাদের যে এই নাজুক অবস্থা, কোন ক্ষেত্রে বিশেষত আমাদের কার্যকর উদ্যোগ নেওয়া দরকার, চাপ সৃষ্টির জন্য সমন্বিত কার্যক্রম, সকালবেলার সেশনে এই নিয়ে কথা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং বিশেষত জবাবদিহিতা নিশ্চিত করা, বিপন্ন জনগোষ্ঠীকে অধিক সম্পদ প্রদান এবং আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। তো এই পুরোটাই কিন্তু নেতিবাচকভাবে শেষ হয়নি, কিছু ইতিবাচক টোন দিয়ে শেষ হয়েছে। একটা হলো মানুষ সচেতন হওয়া শুরু করেছে এবং ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে আসা শুরু করেছে, এবং এই সম্মেলনে তার একটা জ্বলন্ত উদাহরণ। এবং তথ্য অধিকার আইনের ক্ষেত্রে আমরা নিজেরা আমি নিজেও পিটিশনার ছিলাম, আমরা একটা রায় পেয়েছি। আমরা সেই রাজনৈতিক দলের হিসাব নিকাশ পাওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে পাইনি, তথ্য কমিশনে গিয়েও পাইনি, তারপরে আদালতে আমরা গিয়েছি, হাইকোর্ট থেকে একটা যুগান্তকারী রায় হয়েছে। রায়ে বলা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানের কাছে যে সকল তথ্য এবং এনজিওদের, বিশেষত বিদেশি সাহায্যপুষ্ট এনজিওদের হাতে যে সকল তথ্য, সেগুলো অল পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার উইথ সাম এক্সেপশন, যেগুলো আইনে বর্ণিত আছে। তাই এই তথ্য অধিকারের যে বাঁধটা, তথ্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বাঁধটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা আমরা যদি এই সুযোগটা গ্রহণ করি। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে এই যে হাইলাইট অফ দিস হোল সেশন, যে যারা এই কাজের উদ্যোক্তা, সুশাসনের জন্য যারা প্রবক্তা, উচ্চকণ্ঠ, তাদের নিরাপত্তা নিয়েই আমাদের একজন সংশয় প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। বদিউল ভাই, অনেক ধন্যবাদ। বহুমাত্রিক আলোচনা। হ্যাঁ, না, আপনি সময় মতোই শেষ করেছেন, 10 সেকেন্ড আগে।
তো এই একটি আলোচনা হলো, বলা বাহুল্য যে এটা কতখানি গভীরে যেতে পারে এটা আমরা আন্দাজ করতে পারি। সেহেতু আমরা পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করব, যাতে করে আমরা সম্মেলন প্রতিবেদনে এটাকে সব ভালো মতো স্থান করে দিতে পারি। আপনারা সকলে মিলে আমার এই যে 4 জন প্রতিবেদক আজকে আমাদের দিলেন তাদের পুরো সভার বিবরণ, তাদের জন্য আবার হাততালি দেন। আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজে আপনাদের বক্তব্য আমরা এখানে প্রচার করছি। সাইন ল্যাঙ্গুয়েজে ওখানে বলছেন আবু হানিফ মোহাম্মদ ফরহাদ। এই মুহূর্তে আপনারা দেখেছেন যে আমরা সকাল থেকেই সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করেছি এবং কোনো ক্ষেত্রে ব্রেইল দিয়েও কিছু দলিলাদি আমরা করেছি। আমি আমার আলোচকদের এখন নিচে যেয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন যে এই জায়গাটি আমরা শুরু করব খুব সংক্ষেপে, সেটা হলো যে আমাদের যে ঘোষণাপত্র আছে সেটাকে চূড়ান্ত করার পর্যায়ে আমরা থাকব। তো আমি আমার সহকর্মী সিপিডির অতিরিক্ত পরিচালক কমিউনিকেশন ডক্টর আনিস পারভেজকে আমি আমার কাছে আসার জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি। আনিস পারভেজ আসেন। আমি প্রথমে ডক্টর আনিস পারভেজকে অনুরোধ করব এই কি প্রক্রিয়ায় এই ঘোষণাপত্রটি প্রণীত হয়েছে। আপনারা কি সকলে খসড়াটি পেয়েছেন? চূড়ান্ত খসড়া পেয়েছেন? সবাই পেয়েছেন? কারুর কি ইংরেজি, এখানে কি বিদেশি কেউ আছেন? যদি থাকেন তো আমরা একটা ইংরেজি ট্রান্সলেশনও করেছি, অনুবাদ করেছি। মিডিয়ার যারা ইংরেজি সাংবাদিক না, সরি, ইংরেজিতে যারা সাংবাদিকতা করেন তারা যদি ইংরেজি ইয়েটা চান সংস্করণটা, তারা কিন্তু পেতে পারেন, আপনাদের জন্য এটা করা আছে। তো আমি প্রথমে ডক্টর আনিস পারভেজকে অনুরোধ করব যে কি প্রক্রিয়াকে আমরা অনুসরণ করে এই ঘোষণাপত্রটিকে এই চূড়ান্ত অবস্থায় নিয়ে এসেছি, তারপর এটা অনুমোদনের জন্য আপনাদের কাছে কণ্ঠভোটে দেব। আমি ডক্টর আনিস পারভেজকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। শুভ বিকেল সুধীবৃন্দ এবং বিজয় মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার বলেছেন বিভিন্ন সময়ে যে এটা একটি অংশীদারিত্বমূলক প্রক্রিয়ার ভিত্তিতে আমরা ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছি। মূলত এসডিজি বাস্তবায়নে নাগরিক সমাজের ব্যক্তিক এবং সামষ্টিক চিন্তা চেতনার সংক্ষিপ্ত প্রকাশ হচ্ছে এই খসড়া ঘোষণাপত্র। বহু সহযোগীর অংশগ্রহণে এটা প্রণীত হয়েছে বিভিন্ন ধাপে ধাপে। যেহেতু সিপিডি হচ্ছে নাগরিক প্ল্যাটফর্মের সচিবালয়, আমাদের উপর দায়িত্ব ছিল প্রাথমিক ধারণাগুলোকে একটি খসড়ায়, প্রথম খসড়ায় তুলে ধরা। সেটা করতে গিয়ে আমরা প্ল্যাটফর্মের অভিজ্ঞতা নিয়েছি। বিগত দিনগুলোতে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত আলোচনা, বিভিন্ন আলোচনা এবং গবেষণার ফলাফল এবং সম্মেলনের যে মূল প্রতিপাদ্য তাকে লক্ষ্য রেখে আমরা প্রথম একটি খসড়া তৈরি করি। সেটা ছিল একেবারেই খসড়া। তৃতীয় পর্যায়ে সেই খসড়াটি আমরা পাঠিয়ে দিই প্ল্যাটফর্মের মূল উদ্যোক্তাদের কাছে এবং আমরা খুব আনন্দিত যে তারা সাথে সাথেই তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের দিয়েছেন, পরামর্শ ছিল এবং কিছু সংযোজন ছিল এবং ছিল কিছু সংশোধন। তখন তৈরি হলো তার ভিত্তিতে দ্বিতীয় একটি খসড়া। এবার আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, আমরা যাদের নিয়ে কাজ করি, আমাদের বৃহৎ সংগঠন যার সদস্য এখন ৭৪, আরও বাড়বে, আমরা সমস্ত সহযোগী সংগঠনগুলোতে পাঠিয়েছি দ্বিতীয় খসড়া। তারাও খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের বহু সহযোগী আমাদেরকে যোগাযোগ করেছেন, তারা লিখিতভাবে তাদের পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ এবং প্রস্তাবের ভিত্তিতে এবং কিছু সংশোধনী এসছে প্রস্তাবের ভেতর, আমরা তৈরি করেছি তৃতীয় খসড়া। সুধীবৃন্দ, ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলছি। আজকে সম্মেলন চলাকালে আমাদের কাছে অনেক প্রস্তাব এসেছে, অনেক মতামত এসেছে। সেসবও সন্নিবেশিত হয়েছে আজকের যে পঞ্চম সংস্করণ খসড়া, যেটা আপনাদের কাছে বিলি করা হয়েছে বাংলায়, এবং স্যার বললেন এটির একটি ইংরেজি সংস্করণ তর্জমাও আমাদের কাছে আছে। তো সেটা আজকে এখানে দেওয়া হচ্ছে। আমি এখান থেকে রাইজ থেকে যাওয়ার পরই স্যার কাউকে বলবেন এটা আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। তবে সুধীবৃন্দ, আমি একটি কথা প্রক্রিয়াতে ছিলাম বলে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব, সেটা হচ্ছে দ্রুত বিবেচনা গ্রাহ্য করার জন্যে এই ঘোষণাপত্রে শুধুই প্রস্তাবের চুম্বক অংশগুলি সন্নিবেশিত হয়েছে। আমরা আশা করব আপনারা নিছক শব্দের বদলে
ধারণাগুলোকে গুরুত্ব দেবেন, কেননা ধারণাগুলোর বিস্তার অনেক বড়, তার ভেতরে তার অন্তর্গত আপনাদের প্রস্তাব, মতামত এবং সংশোধনী সব কিছুই সম্ভবত পাওয়া যাবে, এবং আর যা পাওয়া যাবে না আমাদের আগামী দিনে আপনাদের পরামর্শগুলি সংযোজন করে আমরা আরও এগিয়ে যাব। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ তো অবশ্যই আমাদেরকে এই কাজটি দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ কাজ যেখানে আপনাদের সবাইকে নিয়ে আমরা সবশেষে একটা খসড়া ঘোষণাপত্র তৈরি করেছি। ধন্যবাদ। সহকর্মীবৃন্দ, আপনারা শুনলেন যে আমরা কিভাবে একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে গত 2-3 সপ্তাহ যাবত, 1 মাস পুরো না, 2-3 সপ্তাহ যাবত এই 5ম সংস্করণে উপনীত হয়েছি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা এবং অংশগ্রহণে। আমি এইটাকে এখন আপনাদের কাছে অনুমোদনের জন্য উত্থাপন করব। আপনাদের হাতে খসড়াটি আছে। যদি খুব মৌলিক এবং তাৎপর্যপূর্ণ কোনো বিষয়ে আপনাদের খুব বড় ধরনের ব্যত্যয় আপনারা যদি না দেখেন, তাহলে আমি আপনাদের সকলকে এইটাতে মতামত দিতে বলবো। শুধু আপনি আমাদের এই জন্য বলতে চাচ্ছি, এটাকে ছোট রাখা হয়েছে, অনেক কিছু আরও খুঁটিনাটি লেখা যেত, কিন্তু এটাকে বোধগম্য রাখার জন্য, মানুষের কাছে প্রচারের অংশ হিসেবে রাখার জন্য, সরকারের কাছে এটা উপস্থাপনের জন্য এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী দিনে এটাকে ব্যবহার করার জন্য খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু সমস্ত বিষয়কে আওতায় নিয়ে এসে আমরা এটা করেছি। আপনারা পড়ার সুযোগ পেয়েছেন? শুনি না তো? পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে আমি এখন আপনাদের মতামত চাইছি। আপনারা কি এটার সাথে একমত আছেন? হ্যাঁ থাকলে হ্যাঁ বলুন। আরেকবার? অনেক ধন্যবাদ। তাহলে এটা কণ্ঠভোটে আমরা অনুমোদন দিলাম। অনেক ধন্যবাদ আপনাদের। আমি টেরেসাকে এসে সবাইকে এইবারের অধিবেশন শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ এই যে আমরা কর্ম অধিবেশনটি করলাম সংক্ষিপ্ত আকারে, তাতে সহযোগিতা করার জন্য।